শুরুতে আজকে স্বাগত জানাবো রিনাউন্ড ডাক্তার সেন। অনেক অনেক স্বাগত স্যার আপনাকে। নমস্কার লাইভে। নমস্কার। আজকে আমরা সোনার বাংলা এবং মায়া টিভির কোলাবোরেশনে আপনাদের কাছে আজকে খুব বিশেষ আলোচনা নিয়েই আজকে আসতে বাধ্য হয়েছি আমরা এই জন্যই যে এর আগে আমরা অ্যাডিকশন নিয়ে নেশা নিয়ে অনেক অনুষ্ঠান করেছি। আজকে একদম ভিন্ন নেশা নিয়ে আলোচনা এলাম, কারণ এই পেশেন্টটা এত বেশি বেড়েছে। আমি আপনাদের প্রায় টক শোতে এসে কিন্তু বলি যে লকডাউনে আর কোনো পেশেন্ট বাড়ুক না বাড়ুক, একটা ভয়ভীত, বিশেষ যেটা এখন আপনাদের কাছে শুনছেন যে গাঁজা নামটা খুব চেনা। গাঁজা নেশা বাড়িতে বাড়ি পেরে আমার চারটায় বসে গাঁজা, যদি দুর্ঘটনাটা নিজের বাড়ির ছেলের সাথে ঘটে তাহলে এই মাইথোলজিক্যাল বিষয় থেকে আমি বলি নিকেশ করেন সেটা কথাই উঠে এত তো পারি না, কারণ মাইথো নেশা এত অ্যাডিকশন বাড়ছে। প্রোগ্রামগুলো প্রোডাক্টগুলো ইত্যাদি নিয়ে আসি, সেগুলো হয় না বলেই নিয়ে আসি। কেন? আপনাদের যদি এই সম্বন্ধে একটু ওয়াকিবল কনসিয়াসনেস না থাকে, লড়ে পারবেন না। আপনার বাড়ির ছেলে কখন লুকিয়ে গাঁজা নেশা করে বাড়িতে চলে আসবে আপনি পেরে উঠবেন, এমন হাজার হাজার বাবা মারা পাগল হয়ে যাচ্ছে। তো কোশ্চেন ছিল যে নেশা আসক্তিটা কেন আসছে। প্রথমত, যারা এই নেশার আসক্তিতে আসে they are everybody psychological patient। আমি বলছি না শুধু গাঁজার নেশা, এনি টাইপ অফ নেশা এর মধ্যে যখনই আসক্তি আসবে কোনো বিষয়, সে কি অন্যান্য লোকের কাছে একটু পাগল পাগল ভাব হবে। বা মদের নেশা এই তো রিয়েলি এফেক্টেড ইন হিউম্যান বডি, তারা জানে, ওয়েল নোন দ্যাট। তাহলে কেন ঘুমিয়ে থাকলে তাকে ডেকে তোলা যায়? আপনি ভেবে বলুন, আপনি যখন চুপ করে বিছানায় শুয়ে থাকবেন ইচ্ছা করে, আপনাকে হাজার ডাকলেও আপনি উঠবেন, আপনি ঘুমের ভান করে পড়ে আছেন, ওটা তো ঘুমের ভান। এখানেও নেশার ভান শেষ করে দেবার দৌড়াচ্ছে, তাকে আপনি বুঝতে পারবেন না। আপনি এই কোশ্চেনটা করুন আপনার বাচ্চাকে যে কেন এই নেশাটা কেন করছিস? মা ওসব বোঝো না, এই নেশা করলে একটা অদ্ভুত দুনিয়ায় থাকা যায়, আমার ব্রেন রিল্যাক্সেশন হয়। এসব কি ব্রেন রিল্যাক্সেশন? আপনাদের আমাদের যে জামানা ছিল তার জন্য ওই লুকিয়ে একটু বিড়ি সিগারেটের নেশাটা বোধহয় ম্যাক্সিমাম। গাঁজার নেশা অলিক কল্পনা ছিল, তাই না? আর গাঁজার নেশা এমনই, খেয়ে বাড়ি ফেরার পর গোটা গা থেকে ওই দুর্গন্ধটা ছাড়তে শুরু করে, গন্ধেই বোঝা যায় ছেলে অন্য কোনো নেশা নয়, গাঁজার নেশা করে এসেছে। এবং এই গাঁজার নেশা তার ব্রেনের কোনো না কোনো সাইকোলজিক্যাল প্রবলেম আছে, আদারওয়াইজ এমন কোনো, তাই সেটাকে করা পূরণ হয়নি বলে সেই জায়গাটাকে মেকআপ করার জন্য, যন্ত্রণা কমানোর জন্য, মনের যন্ত্রণা, আমি শরীরের যন্ত্রণা বলছি না, তাই মানুষ কিন্তু নেশায় আসক্তি হয়। যত নেশার লোক আছে তার কোথাও না কোথাও লুকোনো একটা মনের যন্ত্রণা আছে, সেটা সে যে কোনো বয়সেতেই হোক। আপনি বলবেন আমার স্বামী এখন 60 বছর বয়স, সে কেন এখন নেশা করতে যাবে? আছে, সে হয়তো যা চেয়েছিল করতে পারেনি, সে হয়তো যেভাবে বাড়ি ঘরদোর বানাতে চেয়েছিল সে পারেনি, সে চেয়েছিল হয়তো অন্য ধরনের কোনো চাকরি, সে পারেনি, সে চেয়েছিল তার বাচ্চারা বা সন্তানরা এমন ধরনের পড়াশোনা করে বড় হোক, সেটা সুতরাং থাকবে। সেই কারণটা কোনো জলপোড়া নাও, এই মেডিসিনের মাধ্যমে নেশার ইচ্ছাটাকে দূর করে দেওয়া যায়। এবং সব থেকে বড় প্রশ্ন যে আজকে শুধু পুরুষ নয়, আজকে মহিলা, পুরুষ মহিলা নির্বিশেষে যারা সিগারেটে অ্যাডিক্টেড হচ্ছেন, গাঁজার নেশা কিন্তু মহিলারাও করে। ইভেন সত্যি একটা অদ্ভুত এর তফাৎ স্যার, যে সিগারেটের নেশা আর গাঁজার নেশার মধ্যে কি রয়েছে জানবো। এবং একটি মেয়েকে সম্প্রতি দেখলাম যে তার চোখের তলাটা কেমন একটা অদ্ভুত কালো হয়ে গিয়ে দাঁতগুলো কাঁচে কাঁচে হয়ে বিভৎস দেখতে, যেন সত্যি মনে পড়ছিল যে স্মোকিং কিলস আর স্মোকিং কজেস থ্রোট ক্যান্সার। এই বিভৎস পিকচারটা দেখার পরও কোথায় মহিলারা বিন্দুমাত্র ভয় পাচ্ছেন না, কিন্তু ক্যান্সার। মোহ, একটাই উত্তরের ছোট্ট এই শব্দটা, মোহ। কারণ ওই যে ইয়াং মহিলা, ইয়াং জেনারেশনের মেয়েরা এখন নেশার হুক্কা বার হয়েছে, জানেন এখন আপনারা নিশ্চয়ই। আমার জন্মে কোনোদিন জানতাম না। গাড়িতে করে এসে কি করে এরা? বারের সামনে তো এত দামি গাড়ি নিয়ে কাস্টমার আসে না। বললো স্যার এটা হুক্কা বার, এখানে শুধু ইয়াং ছেলে মেয়েরা আসে। কেন আসছে? মোহ। ইটস এ নিউ ফ্যাশন, ইটস এ নিউ ট্রেডিশন, ইটস এ নিউ ট্রেন্ড।
সোশ্যালে মেলামেশা করতে গেলে নাকি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা, এবং যারা একটু ইঞ্জিনিয়ারিং এর দিকে পড়াশোনা শুরু করেছে তাদের নাকি কোনো না কোনো হেভি অ্যাডিকশন থাকতে হবে। আমি দেখিনি মেডিকেল স্টুডেন্টসদের মধ্যে আজ অব্দি আমার লাইফে ভেরি রেয়ারলি, ওই হাজারে হয়তো দু একটা, বাকি দেখা যায়নি, কিন্তু হাজারে যদি পার্সেন্টেজ দেখা যায় ইঞ্জিনিয়ারিংদের 1800 নেশার অ্যাডিকশন হয়ে পড়ে। কেন এটা করে আমি তাও জানি না, যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসরাই কেন বেশিরভাগ যায়, আর ম্যাক্সিমাম ইংলিশ মিডিয়াম, আর বাকি যারা নেশা করছে তারা কোনো মিডিয়ামেরই নয়, তারা না এদিকের না ওদিকের, বন্ধুরা বলেছে দিয়েছে বাস শুরু করে দিয়েছে, ভালো লাগছে ব্যাস ওই মোহর মধ্যে পড়ে গেছে। দারুণ তো, এই দারুণ একদিন দুদিন করতে করতে অ্যাডিকশনটা তৈরি হয়ে যায়। এবং এই নেশা তো শুধু এই যে বললেন বন্ধুত্বের কথা, সেই প্রসঙ্গেই আসি, সব সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস, কোথাও এটা তো সত্যি মর্মার্থ রাখে, কারণ অবশ্যই এভাবেই শত্রুতা বৃদ্ধি হতে যাচ্ছে নতুন প্রজন্মে, একটা নেশা থেকে আরেকটা নেশা করতে করতে আজকে একটা সময় গিয়ে দাঁড়াচ্ছে আর কথা বলার বাক শক্তিটাও হারাচ্ছে। পৃথিবীতে যতজন নেশায় আসক্তি আজকের ডেটে আছে, তারা যখন শুরু করেছিল কোনো না কোনো বন্ধু তার পাশে ছিল সেদিন। আপনারা ভেবে দেখুন, ব্যাপারটা নিয়ে খারাপ ভাবনা, ইটস এ ডিসকাশন। কয়েক বছর যাবার পর আপনারও তখন ইচ্ছা হবে না, নেশাটা ক্ষতি হয়ে যাচ্ছে, আমার ছাড়তে হবে, কিন্তু পারেন না। তার জন্য আমরা আছি। যদি কোনোদিন আপনাদের ইচ্ছা হয় যে না এই জায়গা থেকে আমি বেরিয়ে আসতে চাইছি স্যার, জাস্ট একবার মুখ ফুটে বলবেন, তাহলে বের করে আনা যায়। কিন্তু আপনার ভেতরের ইচ্ছা না থাকলে একদম সম্ভব নয়। এটা হচ্ছে ওয়াইড রুট, মানে আপনাকে বলে, আর বাকি আপনার বাড়ির লোক যদি এসে বলে যে আমার স্বামীর এই নেশা আছে, এটাকে বন্ধ করে দিন, আপনার একটুও পারমিশনের দরকার হবে না, শুধু দিনে একবার করে ওষুধ খাওয়াবো, আপনি ছেড়ে দেবেন। কিন্তু এতে কি কোনো সাইড এফেক্ট আছে? এটা অনেকবার কোশ্চেন এসে যায়। নেশা করে যে মানুষটা প্রতিদিন বাড়িতে ফেরে, সে কি অমৃত খেয়ে বাড়িতে ফিরছে? এরকম অনেক সময় বাড়ির গৃহিণীরা, মানে ওয়াইফরা এসে জিজ্ঞেস করে কখন সব গল্প হয়ে গেল, ওষুধ বোঝানো হয়ে গেল, কি ভাবে খাওয়াবে, সব এভরিথিং ইজ কমপ্লিট, দেন যখন সে চেয়ার ছেড়ে উঠছে তখন বললো স্যার একটা কথা জিজ্ঞাসা করি, এতে কোনো সাইড এফেক্ট হবে না তো, মানে স্বামীর কোনো ক্ষতি হয়ে যাবে না তো? মানে তখন মনে হয় যে নিজের মাথাটাই দেওয়ালে ঠুকি থাকে, তো আমি কিছু বলতে পারছি না যে আপনার স্বামী কি অমৃত খেয়ে বাড়িতে ফেরে? এত যে বললেন 12 বছর নেশা করছে, তা 12 বছর কি অমৃত খেয়েছিল? তাতে কি পয়সা বেড়েছে না 4-5টা লটারি লেগেছে? ক্ষতি তো হয়েছে, পয়সার অর্থের দিক দিয়েও ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এবং মানুষটার শারীরিক ক্ষতি হয়ে গেছে। তা সেটাকে আজকে তো আমরা মেকআপ করানোর জন্য চেষ্টা করছি যে সেটা রিকভার হোক, এবং নেশাটা সারা জীবনের জন্য দূর হয়ে যায় তার জীবন থেকে। তাহলে এর পরেও আপনাদের মাথায় আসে কি, কেন? এটা কি ওই বাঙালি হিন্দু ধর্মের স্ত্রীদের জন্য এইরকম ব্যাপার যে না যতই মারধর করুক মদ খেয়ে এসে তবুও তো সে স্বামী, তাই না? এরকম কিছু মহিলা স্ত্রী লোক আছে, দুবেলা পেটাচ্ছে এসে তবুও না 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 থানায় যাবো না, একবার বলবো না থানায় গিয়ে, উনি তো আমার স্বামী। তাহলে থাক, পারলে আপনিও গ্লাসে ঢালুন, দুজনে মিলে একসঙ্গে পেক বানিয়ে খান, আসরটা বা মাহলটা ভালো, হ্যাঁ সুন্দর করে বাড়িতে জলসা করুন, তাহলে স্বামী আর বাইরে যাবে না, আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই, দুজনেই নেশা করুন। আর যদি না চান নেশাটা পুরো ফ্যামিলি থেকে তাড়াতে, তাহলে আমাদের কোঅপারেট করুন। কেন? আপনার স্বামী তো জানে না, আপনি যদি কোঅপারেট না করেন কি করে হবে? এরকম অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখেছি আমি, ওষুধ নিয়ে গেছে, দু একবার একটু বমি করে ফেলেছে, মানে মদের নেশায়, ওষুধ খাওয়ানো বন্ধ করে দিয়েছে। ওরে বাবারে, আমার স্বামী যদি মারা যায়, মদ খেয়ে কি বেঁচে আসে সে তো মরা ডেড বডি তো ঘুরে বেড়াচ্ছে একটা। তো সুতরাং আমাদের যে মেডিসিনটা আছে, ইটস এ রেজিস্টার্ড মেডিসিন। আমার ইউনিট থেকে আনরেজিস্টার্ড এমন কোনো মেডিসিন কোনোভাবেই দেওয়া হয় না যে সাইড এফেক্ট হবে বা ক্ষতি হয়ে যাবে। এবং ডোজটা খুব ভালো করে শুনে নিতে হবে, প্রথম থেকে 1 মাস কি ডোজ থাকে, সেকেন্ড মান্থ কি ডোজ থাকবে, নেক্সট মান্থ থার্ড মান্থ বন্ধ থাকবে মেডিসিন, আবার ফোর্থ মান্থে গিয়ে আর 1 মাস। যদি আবার সে একটু আধটু মাঝের মধ্যে খেয়ে থাকে, তাহলে ওইটাকে পুরো কাট অফ করার জন্য একদম ফোর্থ মান্থে গিয়ে আরো 1 মাস। পার্টিকুলারলি কমপ্লিটলি ইটস এ 3 months কোর্স। ওকে, তো এই জায়গাতে আপনাদের কোঅপারেশন ভীষণভাবে প্রয়োজন। এইবারে বলি, যেহেতু আজকের টপিক গাঁজা, একদম গাঁজা যেমন ক্ষতি করছে, গাঁজাতে আবার উপকার আছে। আপনারা জানেন কি আমি জানি না, অ্যাকচুয়ালি গাঁজা ক্যানাবিস, এটা দিয়ে খুব মারাত্মক মেডিসিন তৈরি হয়।
এবং এত দামি মেডিসিন তৈরি হয় এমন একটা মারাত্মক দামি ডিজিজের জন্য, যেমন পার্কিনসন, যাদের হাত পা কাঁপছে, অলওয়েজ পেন দিয়ে লিখতে গেলে কেঁপে যাচ্ছে, জলের গ্লাস কাঁপতে থাকছে, চায়ের কাপ ধরে রাখতে পারে না, পড়ে যায়, দ্যাটস কল, অনেক সময় ঘাটটা দ্যাটস নডিং অলওয়েজ। তো এই ডিজিজটাকে বলা হয় পার্কিনসন। এই পার্কিনসন রোগীদের জন্য ক্যানাবিস দিয়ে মারাত্মক ভালো ওষুধ তৈরি করা হয়েছে। হ্যাঁ, আমাদের কাছেও আছে, আমরা দিই তো। তো সুতরাং পৃথিবীর প্রতিটা উদ্ভিদ, যা গাছপালা আছে, প্ল্যান্ট, সবটা দিয়েই কিন্তু মেডিসিন হয়, আমরা কোনোটাই বাদ দিই। এমনকি সমুদ্রের নিচে যে সমস্ত উদ্ভিদ প্ল্যান্ট আছে সেগুলো দিয়েও আমাদের মেডিসিন তৈরি হয়েছে, যাকে মেরিন সাবস্ট্যান্স বলা হয়। মেরিন সাবস্ট্যান্স, সমুদ্রের নিচে তলদেশ থেকে যেসব পার্টিকেলস প্ল্যান্টস পাওয়া যায় সেগুলো তুলে এনে সেখান থেকে ওষুধ তৈরি করা হয়েছে। তো সুতরাং আমরা পৃথিবীর কোনো গাছপালাই বাদ দিইনি, তাহলে গাঁজা বাদ যাবে কেন? ধুতুরা গাছ খাইয়ে মানুষকে পাগল করে দেওয়া যায়, বা ধুতুরা গাছের শিকড় দিয়ে হোক বা ফল দিয়ে হোক, নির্যাস থেকে, এক্সট্রাক্ট থেকে, সেটা আবার নার্ভের ট্রিটমেন্টের জন্য মেডিসিন তৈরি হয়। তেমনি পার্কিনসনের মতো প্যারালাইজড হয়ে গেছে যারা, হেমোজেরিক, নট ইসকেমিক, নট হেমোজেরিক, তাহলে ইসকেমিক যাদের হয়ে গেছে, বড় ক্লটিং হয়ে গেছে ইন দ্য ব্রেন, একটা সাইড ফুল প্যারালাইজড হয়ে গেছে, আর ওটা ফিজিওথেরাপি করে বা ইনজেকশন, ব্রেন অপারেশন, কোনোভাবেই আর অ্যালোপ্যাথি সেকশন ওটাকে তুলে আনতে পারে না, নর্মাল জায়গায় ফিরিয়ে দিতে পারে না, হতে পারে না। যেটা হতে পারে না, নাটক করে কোনো লাভ নেই। যদি কেউ ডাক্তার বলে যে হ্যাঁ আমি ওটা ব্রেন অপারেশন করে ঠিক করে দিতে পারবো, লিখুক যে আফটার অপারেশন নর্মাল হবে। গিনিপিগের ভেবে অপারেশন করলে চলবে না। সো সেই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা এই ক্যানাবিস দিয়ে তৈরি করে যে মেডিসিনগুলো অ্যাপ্লাই করে থাকি এখন অবধি, হ্যাঁ আমরা বলেই দিই এটা 100% জীবনে কোনোদিন হবে না, 30 to 40% এটাকে নর্মালের দিকে ফিরিয়ে আনা যায়। যতটা যায় আমি ক্লিয়ার কাট বলে দিই একদম। কিছু পেশেন্ট আছে ভালো হচ্ছে, ক্যান্সার পেশেন্ট, কোনো একদিন তো ক্ষতি হয়ে যেতেই পারে, মারাও যেতে পারে। কেন? ক্যান্সার কোনো কিছু বলা যাবে না, পেশেন্ট সম্বন্ধে কোনো ভবিষ্যৎবাণী চলেই না, বিশেষ করে ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে। তো সুতরাং প্রবলেম হয়ে যেতেই পারে। না ডাক্তারবাবু আপনি তো বলেছিলেন, কোথায় বলা আছে, লেখা আছে, আমরা দলিল করে দিয়েছি যে হ্যাঁ এই পেশেন্টটা সুস্থ হয়ে গিয়ে, নর্মাল হয়ে গিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। নর্মাল থাকতে থাকতেই স্বাভাবিক জীবনে ফিরে আসা যায়, এর জন্য কোনো অ্যাসিওরেড, পৃথিবীতে কোনো ট্রিটমেন্ট অ্যাসিওর্ড হয় না। ঠিক এর পরিপ্রেক্ষিতে যে আলোচনাটা উঠে আসে স্যার, যেখানে উদ্ভিদের কথা বললেন, যেখানে পদার্থের কথা বললেন, এই যে নেশার কোন কোন পদার্থ মানুষের শরীরে বেশি পরিমাণ ক্ষতিকর, যার জন্যই আমরা বারণ করা, বের করে নিয়ে আসা নেশা থেকে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে, অ্যালকোহলের ক্ষেত্রে একটা আলাদা, গাঁজার থেকে আলাদা, সিগারেটের থেকে আলাদা, প্রত্যেকটার সাথে প্রত্যেকের ডিফারেন্স। আমরা নেশার জিনিসকে, যেমন গুড কোশ্চেন, অ্যালকোহল ক্ষতিকারক, কিন্তু অ্যালকোহল আপনারা জানতেন কি জানি না, আজ থেকে আরো 40 বছর আগে যান, 30 বছর আগে যান, তখন সিজার হতো না, নর্মাল ডেলিভারি হতো মহিলাদের, এবং হসপিটাল থেকে ছুটি দিয়ে দেবার পর যাদের হসপিটালে হতো, ডক্টররাই বলে দিত আপনারা ডক্টরস ব্যান্ডিটা নেবেন, এতে শরীরের ক্লান্তিটা যায়, এবং প্রতিদিনের পার্টিকুলার পরিমাপটাও বলে দিত যে এতটা করে মেডিসিনের মতো নিতে থাকুন। আপনার শরীরের এই যে নর্মাল ডেলিভারি হলো, শরীরের ক্লান্তি থাকে আগামী 3 মাস অবধি, সেটা 3 মাস অবধি না, আপনি 1 মাস পরেই দেখবেন মোটামুটি চিয়ার্স হয়ে গেছেন, সমস্ত কাজকর্ম আবার 1 মাস পরে করতে পারবেন। মেডিসিনের সঙ্গে ডক্টররা বলে দিত। আগে একটা ব্র্যান্ড ছিল, আপনারা খুব খেয়াল করে দেখুন, ডক্টরস ব্র্যান্ডি বলে, ঠিক, কিন্তু ওটা নেশা করার জিনিস। কিন্তু আপনারা জানেন কি জানি না, আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখে না মানে আমাকে পার্টিসিপেট করতে হয়েছিল অলরেডি। শিলিগুড়ি থেকে পেশেন্ট দেখে ফেরার পথে, আজ থেকে আরো 12 বছর আগের কথা বলছি, 2008-7। তো সেই জায়গায় এই NH3-র ওপরে একটাই রোডের মধ্যে আপ অ্যান্ড ডাউন হতো, অ্যাক্সিডেন্টের ফলে মুখোমুখি স্টনচিপের লরি আর বালি লরি ধাক্কা লেগে 2 গাড়িরই ড্রাইভারের দুটো পা পুরো আমাদের যেমন সামনের দিকে ব্যাকে, সেটা ভেঙে গিয়ে ব্যাকে হয়ে গেছে, পিছন দিকে চলে গেছে হাঁটু তাদের। তো তাদের সেখান থেকে কেটে বের করতে হয়েছে। ফেলার পর ওই মারাত্মক যন্ত্রণা, কাছাকাছি কোনো হসপিটাল ছিল না, কিচ্ছু ছিল না। তখন লোকাল দোকান থেকে অ্যালকোহল এনে দুজনকে খাইয়ে দেওয়া হয়, এবং তারা বন্ধ হয়ে যায় পুরো নেশায়।
তারপর তাদের যন্ত্রণাটা অনুভব করতে পারে না, কারণ ওই যন্ত্রণা থাকতে থাকতে হার্ট ফেল হয়ে মারা যেতে পারতো। উপস্থিত বুদ্ধি তখন মেডিসিন না থাকায় আমাকে সেটাই করতে হয়েছিল। লোকাল জায়গা থেকে পাশে ধাবা ছিল, ধাবাতে এগুলো পাওয়া যায়, ওই অ্যালকোহল এনে তাদের খাইয়ে দিতে মোটামুটি তারা নিস্তেজ হয়ে যায়, ঘুমিয়ে পড়ে এবং তাদের অ্যাম্বুলেন্সে করে আবার হসপিটালে পাঠানো যায়। তো সুতরাং নেশার জিনিসকে কাজে লাগানো যায় সঠিক সময়। ঠিক র অ্যালকোহল কোথাও কেটে গেছে, মারাত্মক যন্ত্রণা, ওই জায়গায় যদি ঢেলে দিতে পারেন দেখবেন ওই জায়গাটার যন্ত্রণা অনেক চলে গেছে। আপনারা বোধহয় হিন্দি সিনেমায় মাঝের মধ্যে দেখে থাকেন, ভিলেনকে গুলি লেগে গেছে, সে হসপিটালে ভর্তি হতে পারছে না, কোনো একটা জায়গায় লুকিয়ে গিয়ে ওই ছুরিটাকে একটু আগুনে পুড়িয়ে নেয়, মানে এগুলো একদম পাকাপোক্ত হিন্দি ফিল্মের স্ক্রিপ্ট হয়ে গেছে। আর একটু র অ্যালকোহল ঢেলে দিয়ে ডাইরেক্ট বন্দুকের গুলি বের করে ফেলছে। এগুলো সিনেমায় হয়, বাড়িতে করে দেখুন হার্ট ফেল হয়ে যাবে রোগীর। ঠিক, কিন্তু বাস্তবে আমি দেখেছি যে হ্যাঁ, এই অ্যাক্সিডেন্টালি জায়গায় অ্যালকোহল র খাইয়ে দিয়ে এবং যেখানে চোট হয়েছে ওখানে ঢেলে দিলে যন্ত্রণার উপশম হয়। তার মানে কি অ্যালকোহল কাজে লাগলো? আমরা কি এগুলোকে এইভাবে ভেবেছি কোনোদিন? না। সেকেন্ডলি, মানুষের শরীরে নিকোটিনের প্রয়োজন আছে, কিঞ্চিত মাত্র হলেও আছে, কিন্তু আমরা ওভারডোজ নিই। এই অ্যালকোহল প্রতিটা মানুষ যদি প্রতিদিন এভরিডে, আমি বলছি যে হ্যাঁ, 1 পেগ থেকে 2 পেগ অব্দি নেয়, তার শরীরে ক্লান্তি চলে যাবে। কিন্তু ফুড ভালো দেওয়ার দরকার আছে। বছরে 2 বার তো ব্লাড টেস্ট সবাইকেই করতে হয়, তিনিও করবেন। ঠিক, তো এতে দেখবেন তার রাতের ঘুম ভালো হচ্ছে, শরীরে ক্লান্তি চলে গেল, সারাদিনে বিরাট পরিশ্রম। এই 1 পেগটা শেষে গিয়ে কোথায় দাঁড়ায় জানেন? পুরো 750 একটা বোতল শেষ করে ফেলে। এবারে বলবেন যে না, ওকে ডাক্তারবাবু তো বলেছিল আমাকে রোজ রাত্রিরে খেতে, ডাক্তারবাবু পরিমাণটাও বলেছিল, সেটাও তো বলুন। এই পরিমাণটা যখন ভুলে যায় মানুষ, ওভারডোজ হয়ে যায়, তখনই মানুষের সেটা সাইড এফেক্ট। অল টাইপ অফ ম্যাটেরিয়ালস, ফুড, বেভারেজ অ্যান্ড হেলথ ড্রিঙ্কস, এভরিথিং এ ওভারডোজে কিন্তু ক্ষতি আছেই। আপনি চা ওভারডোজ খান না, দিনে 7-8 বার চা খেয়ে নিন, আপনি 1 মাস পর রিপোর্ট করে দেখুন আপনার লিভারে হেপাটোমেগালি হয়ে যাবে বা জন্ডিস আসতে পারে, 100% আসবে। এই কিছু মানুষ আছে সারাদিন খায় না বেশি, ওই শুকনো মুড়ি এটা সেটা খেয়ে চা খেয়ে যাচ্ছে বড়, মানে শুকনো জীর্ণ একবারে কাঠির মতো চেহারা। ডাক্তার আমার তো কিছু হয় না। ওই লোক রোগে পড়ে গেলে আর ওনার পেছনে মানে খরচা খরচ করে লাভ নেই, উনি টিকিট কেটেই বিছানায় শোবেন, মানে ভেতরটা ঝাঁঝরা হয়ে যায়। কত নেবে? এবার বললেন স্যার আমার পাড়ায় তো রাখাল আছে, আমাদের পাড়ার মতো, আমি তো রাখালের গল্প বলেছি আপনাদের, যে সকালবেলা উঠে সে চোলাই মদ দিয়ে মুখ ধোয়, সারাদিন খায়, রাতে শোয়া অবধি, জীবনে আমি তাকে ডাক্তারের কাছে যেতে দেখিনি। এটা এক্সেপশন, ব্যতিক্রম। এক্সেপশন ইজ নট এক্সাম্পল, ওটা কখনো উদাহরণ হতে পারে না। এরকম সব পাড়াতেই একটা করে রাখাল আছে। ঠিক, তো সুতরাং ব্যতিক্রম গিয়ে ধরলে তো হবে না, সাধারণ মানুষের মধ্যে পার্সেন্টেজটা দেখুন। এবার আসছিলাম নিকোটিনে। নিকোটিন মানুষের শরীরে কিঞ্চিত প্রয়োজন আছে, কিন্তু যখন এই নিকোটিনের সঙ্গে কার্বন মনোক্সাইড ডাইরেক্টলি বিষ, এটা মিথেন, আরো অনেক কিছুই থাকে, আপনাদের মনে থাকবে না, যেগুলো আপনারা চেনেন আমি সেগুলি বলছি, ইথেন ইত্যাদি, এগুলো সব নাইট্রোজেন গ্যাস, কত দুর্গন্ধযুক্ত, তো সোডিয়াম নাইট্রেট ইত্যাদি, এগুলো ভেতরে যাচ্ছে। কিসে? দামি মালবোরো খাচ্ছি আমি, ক্লাসিক সিগারেট, দাম জানিস 110 টাকা দাম আছে, সব ঠিক আছে। কিসের জন্য খাচ্ছেন? শুধুই কি স্টাইল করার জন্য? তাহলে আপনাকে খরচার খাতায় যেতে হবে একদিন। যদি বলেন না, অনেকে স্মোকার আছে যারা টিভির পর্দার সামনে ভীষণ দেখে যাচ্ছেন, আমি জানি, বাড়ি তাদের স্ত্রীকে বা বাচ্চাদের বুঝিয়েছে যে না, সারাদিনের এত পরিশ্রম, একটু বুদ্ধির ঘোড়ায় ধোঁয়া দিতে হয়, নাহলে মাথাটা ঠিক খোলে না, মাথা খুলতে হবে। একদিন আমরা মিসেসকে বলবেন এত বড় হাতুড়ি দিয়ে একদিন মাথায় মেরে খুলে দিই, দেখবেন সব বুদ্ধি খুলে গেছে। ধোঁয়া দিলে মাথায়, স্মোকিং করলে বুদ্ধি খোলে। তাহলে আপনার ছেলেকে বাচ্চাকে খাওয়াচ্ছেন, এখানে টিউশন টিচার দরকার নেই, রোজ তাকে বলুন বাবা 1 প্যাকেট করে সিগারেট খা, তুই ব্রিলিয়েন্ট হবি, জুকারবার্গ হয়ে যাবি, গুগলের মালিকের মতো। ঠিক, কেন দেন না? অজুহাত দেবেন না, আমরা এইগুলো ঘেঁটে এসেছি। ঠিক, তো সুতরাং ওই অজুহাত দিয়ে আপনার মিসেসকে বোঝাতে পারেন। আমাদের কাছে এসে বলেন, আসে অনেক পেশেন্ট, মিসেস হয়তো এসে বলেছেন স্যার প্রচুর ড্রিঙ্কস করে,
বলছি স্যার আমার কাজটা না স্যার, বিশ্বাস করুন কন্ট্রাক্টরের কাজ করি না, এইসব পার্টি আসে তাদেরকে পার্টি দিতে হয়। হ্যাঁ, একদিন তো আপনারও দাঁত কপাটি খুলে যাবে। পার্টি আপনি দিন না, আপনাকে কে খেতে বলে? আপনি তো কোল্ড ড্রিঙ্কস খেতে পারতেন ওদের সাথে, আপনাকেও খেতে হবে। তাহলে অজুহাত, মানুষের তৃতীয় হাত, ডান হাত বাঁ হাত আর অজুহাত। এই অজুহাত দিয়ে যে মানুষগুলো ম্যানেজ করে জীবন চালাচ্ছে তারা বেশি দিন যাবে না, যেতে পারে না। আজকের অনুষ্ঠানটা আপনি বারবার চালিয়ে শুনবেন। যারা নেশা করছেন, আমি বলছি না ছেড়ে দিতে, বাট শুনবেন। আমার মনে হয় কোথাও 5% হলো একটা জায়গা তৈরি হবে যে না, নেশাটা ছাড়লেও তো হতো। এত যদি ধোঁয়া খাবার ইচ্ছে হয়, BMW গাড়ি চেপে এসে আমার হসপিটালের পাশে হুক্কা খেতে আসে, মিউজিক চালিয়ে ডান্স হয় সেখানে, যাই না ভেতরে কি হয়, বাট ধোঁয়া খেতে আসে, এইটা বাইরে থেকে বুঝেছি। তো এতই যদি ধোঁয়া খাবার ইচ্ছা, তো মাকে গিয়ে একদিন বলুন না। আগেকার দিনে উনুনে আঁচ ধরানো হতো না, বেশ ভর্তি করে আঁচ দিয়ে সারাদিন বসে, মা আজকে আমি ধোঁয়া খাবো আর ভাত খাবো না, এরকম একটা ব্যাপার হোক না একদিন। পিকনিকের মতো, পিকনিকে সেদিন মা আমরা বাড়িতে খাবো না, বাইরে খাচ্ছি, এখন বাইরে পিৎজা খেতে যাচ্ছেন, KFC খেতে যাচ্ছেন, একদিন মাকে বলুন যে মা আজকে সন্ধ্যাবেলা একটু ধোঁয়া করে দাও, আমরা সারাদিন ভাই বোন মিলে সবাই একটু ধোঁয়া খাবো। তো এরকম তো বলছেন না কেন? ওটা ব্র্যান্ড নেই বলে, মালবোরো বা ক্লাসিকের, বা ওটা হুক্কা বারে গিয়ে হচ্ছে না। হুক্কা বারে যেটা আপনারা করেন সেই ধোঁয়াটাই ওখানে দেওয়া। আপনার হুক্কা বারে গেলে একটা সুন্দর গন্ধ ছাড়ে, ওগুলো সব মেনথল দেওয়া আছে, নেবার সময় সুন্দর গন্ধ ছাড়ছে। এই সুন্দর গন্ধটা একদিন ক্যান্সারের দুর্গন্ধে দাঁড়াতে পারে। বাড়ির লোক সহ্য করতে পারবে না, ক্যান্সার যদি হয়ে যায় নিজের ক্ষতি নিজে করছে। বোধহয় আজকে নেক্সট কোশ্চেন আছে, চিনার কাছে তো নোট করা থাকে। নেক্সট কোশ্চেন আছে আজকে যে সত্যি কি সিগারেট বা স্মোকিং থেকে ক্যান্সার হয়? আজ এই কোশ্চেনটা একটু পরেই করবে, আমি আপনাদের একটু আগে জানিয়ে দিলাম এই জন্যই যে ইটস এ ভেরি টাফ অ্যান্সার। কোশ্চেনটা ইজি যে সত্যি কি সিগারেটের প্যাকেটের গায়ে লেখা আছে টিভি চালালেই, সিনেমা চালালেই যেখানে স্মোকিং এর সিন থাকে সেখানে আবার দেখাতে হয় স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, তাহলে দেখাচ্ছেন কেন? এই বিভৎস ছবিটা দেখেও তো মানুষের একবার হলেও বুকটা কাঁপে না। একটা কথা বলি, এবার আবার মাথাটা ঘুরে যাবে। স্মোকিং করে ক্যান্সার স্মোকিং কজেই হয়েছে কোথাও প্রমাণ হয়নি ওয়ার্ল্ডে। না আবার নড়িচড়ে বসার আনন্দ করার এত কিছু নেই, কিন্তু এখনো অব্দি লাং ক্যান্সারের যে পার্সেন্টেজ দেখেছি আমরা, তার মধ্যে 90% কজেস ফর স্মোকিং। এবার স্যার তাহলে ওই ফিমেল গুলোর হচ্ছে কেন, ওমেন্সদের হচ্ছে কেন? তারা তো বিড়ি সিগারেট খায় না, প্যাসিভ স্মোকার। নিজে সিগারেট খাওয়ার থেকে কেউ খাচ্ছে, তার পাশে ওই ধোঁয়াটা আপনার কাছে আসা, মানে এটা আরো 10 গুণ ডেঞ্জারাস, ইটস টু ডেঞ্জারাস দেন ডাইরেক্ট স্মোকার থেকে, প্যাসিভ স্মোকারে। যে জন্য আমরা বারবার বলি, আপনি স্মোকিং করছেন, খরচার খাতায় চলে গেছেন, যান, আপনার বাড়ির বাচ্চাটার পাশে বসে কেন স্মোক করছেন? কেন? দরজা জানলা বন্ধ আছে, আপনি স্মোক করে আছেন, ধোঁয়াটা দেখা যাচ্ছে না, বাট ছোট্ট বাচ্চাটা খেলছে, তার কিন্তু লাংসের মধ্যে দানা বাঁধতে পারে। সবার বডির ইমিউনিটি এক নয়। আজকের ডেটে দাঁড়িয়ে ইউ ওয়েল নো অ্যাবাউট ইমিউনিটি, রাইট না? কোভিড আসার পর কিন্তু আমাদের শিখিয়ে দিয়েছে হোয়াট ইজ ইমিউনিটি। তাহলে প্রতিটা মানুষের ইমিউনিটি এক নয়, যার জন্য এখনো জ্যান্ত বসে আছি, নাহলে চলে যেতাম ধাপার মাঠে, তাই না? কত ডাক্তার চলে গেছে, 600 ডাক্তার চলে গেছে আমার জানাশোনার মধ্যে। কেন? শুধু তাদের ইমিউনিটিটা লো ছিল বলে চলে গেছে এই কঠিন রোগের ট্রিটমেন্ট করতে করতে। তাহলে ইমিউনিটি যদি লো থাকে, নট অনলি কোভিড, যে কোনো খারাপ রোগ ধরে নিতে পারে আপনাকে। এনি ডিজিজ, এনি ক্রনিক ডিজিজ, মানে যেটা সারানো যায় না, এরকম খারাপ ডিজিজ ধরে নিতে পারে। আপনাদের তো বলেছি অটোইমিউন ডিসঅর্ডারের মধ্যে কি কি পড়ে, আবার রিমাইন্ডার দিয়ে নেবো আজকে। তাহলে আজকে প্যাসিভ স্মোকার যারা আছে, বাড়ির স্ত্রী লোকেরা, আপনি সুন্দর করে ডিজাইন করে বিছানায় বসে বা সোফায় বসে খাচ্ছেন, তার পাশে বসে টিভি দেখছে আপনার মিসেস, একসঙ্গে প্যাসিভ স্মোকার হচ্ছে, বাচ্চা শুদ্ধ। এবার এই ফ্যামিলির 3-4 জন আছেন যারা বউ বাচ্চা নিয়ে, তাদের মধ্যে যদি কারোর ইমিউনিটি লো থাকে, ছুটি নেই। আপনি ভালো থাকলেন, ওনার ধরে নিল। এবার বলবেন কপাল, না কপাল নয়, ইটস এ লো ইমিউনিটি। এই ইমিউনিটিটা নিয়ে যদি আমরা একটু ঘাটাঘাটি করি,
তাহলে আমরা এগুলো করতে যাবো না। এবার বলবেন স্যার ইমিউনিটি মাপা যায় না, অবভিয়াসলি মাপা যায়। এবার বলবেন তাহলে মেপে নিয়ে খাবো, হ্যাঁ সেটাই। মানে মানুষের মাথা তো আমরা ফেসবুক দেখে বুঝতে পারি যে কি ট্রিমেন্ডাস ব্রেনের পাবলিক বসে আছে কোথায় কোথায়, এমন এমন এক একটা পোস্ট করে আমাদেরই মাথা ঘুরিয়ে দেয়। সত্যিই তো আমি জানি আপনারা ইউ আর এভরিবডি টু ব্রিলিয়ান্ট দেন আস, আমাদের থেকে অনেক বুদ্ধি ধরেন আপনারা, বুদ্ধি তো শেষও হয়ে যায় মাঝে মাঝে। তখন এত বুদ্ধি থেকেও তো মানুষ অ্যাক্সিডেন্ট করে ফেলছে। যেমন পৃথিবীর প্রতিটা ড্রাইভার ভাবে না আমি সেরা ড্রাইভার, দারুণ চালাচ্ছি, যখন গিয়ে কোথাও উল্টে গেল ওই ড্রাইভারের মুখ দিয়ে আর একটা কথা বেরোয় না, হয়েছে না? পৃথিবীর প্রতিটা ড্রাইভার যারাই গাড়ি চালায় তারাই এই কথাটা বলে। ঠিক তেমনই পৃথিবীর প্রতিটা নেশা করা লোক, আরে একটা সময় বয়স ছিল 9টা থেকে 10টা বিয়ার খেয়ে নিতাম, 750 এরকম 3-4টে গল্প করতে করতে উড়িয়ে দেবো, এই সমস্ত ডায়লগ শোনা যায়। আমাদেরও তো এক সময় ইয়াং বয়স ছিল, আড্ডা মেরে এসেছি, দেখেছি সব, ওইখানে বসা মানে সব কোটিপতি, 2-1 টাকার গল্প হয় না। স্কুলে যায়নি জীবনে ইংরেজি বলছে ওই সময়টায়, কেন? মানে ইংরেজি খেলে ইংরেজি, বাংলা খেলে বাংলা, এরকম একটা ব্যাপার আছে নাকি আই ডোন্ট নো। কিন্তু এই স্কিলটা আমরা ট্যালেন্টটা নর্মাল সময় আসে না কেন? তো সুতরাং নেশা যারা মোটামুটি 40 পার করে ফেলেছেন দ্যাটস এনাফ। এবার আস্তে আস্তে কমান, 50 পরে বন্ধ করে দিন। আমি বলছি না বন্ধ করে দিন, তাহলে আমি কালকে আগামীকাল অ্যারেস্ট হয়ে যাব। কেন বলুন? রাজ্য সরকার আমাকে ছাড়বে না। এত ব্র্যান্ডস, এত পাঠশালা বন্ধ, পানশালা খোলা, তাহলে আমি অ্যারেস্ট হয়ে যাব। নেশা ওই যে বললাম ডোজ হিসেবে যদি নেয় কোনো মানুষ, লাইক এ মেডিসিন, আপনার শরীরে কাজে লাগবে। যখনই ওভারডোজ, দাবার মাঠে পড়ি। একদম সিম্পল ভাষায় বলে দিলাম। এভাবে টিভিতে, টিভি চ্যানেলে, সেটা স্যাটেলাইটই হোক বা গ্রাউন্ড লেভেলেরই হোক, টিভি চ্যানেলে এত খুল্লা ইন ডিটেলস ডিসকাশন আই হ্যাভ নেভার সিন ইন মাই লাইফ। একেবারে তাই। এবং এই আলোচ্য বিষয়ে এই আপনার বুদ্ধির মোড়কে একটা চাদর পুরো থাকতে তখনই দেখা যায় যখন আপনি ক্রমাগত নিকোটিনের ধোঁয়াকে উপভোগ করতে করতে তারই একটা পরত পড়ে যায়, আর সেখান থেকেই কি স্যার পরবর্তী একটা মানুষ নার্ভের পেশেন্ট হতে পারে। বিশেষ করে গাঁজার নেশা, যেটা আজকে টপিক, গাঁজার নেশা। গাঁজার নেশাতে আমি বলেছি না যে নার্ভের রোগীদের ট্রিটমেন্ট হয়, আবার এই নার্ভের ট্রিটমেন্টের ওষুধটাই যখন ওভারডোজ হয়ে যায়, মানে এনারা তো নেশা করছে মানে ওভারডোজ, এরা নার্ভের রোগী হয়ে যাবে। আমি উদাহরণ দিয়েছিলাম কিন্তু যে ধুতরা গাছের শিকড় এবং ফল দিয়ে পাগল ট্রিটমেন্ট করা যায়, ধুতরা গাছের ফল বা শিকড় দিয়ে আবার ওভারডোজ করে পাগল করে দেওয়া যায়, as same as cannabis, গাঁজা। আজকে গাঁজার চাষের লাইসেন্স করানোর জন্য রুলস করে দেওয়া হয়েছে। কেন? তাই তো বাড়ির আশেপাশে উঠোনে ছাদে সব জায়গায় চাষ করতো, ছেলে বউ মিলে একদম যে যার নিজের মতো করে সারা বছরেরটা জড়ো করে নিত, বা টান্দাও বাড়িতে বসে, কেনার খরচাটা থাকতো না। ঠিক এই জন্যই এর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে যাদের লাইসেন্স আছে এবং লাইসেন্স হোল্ডার দিয়ে বলে তাহলে চাষ করা হচ্ছে কেন স্যার? মদের দোকান খোলা আছে কেন স্যার? সিগারেট কেন দোকানে বিক্রি হচ্ছে স্যার? প্যাকেটে লিখে, গুটকার প্যাকেটে লিখে দেওয়া হচ্ছে, ছবি দেওয়া হচ্ছে, তারপরও বিক্রি হচ্ছে। এটা কি ধরনের আইন? আপনি কিনছেন কেন? প্রলোভন তো আপনার আশেপাশে থাকবে। ইউ আর ম্যারিড পারসন, রাস্তায় তাহলে অন্য মহিলা দেখে আপনি আসক্তিতে পড়ে যাবেন, পরকীয়া করবেন কেন? তাহলে রাস্তার মহিলাগুলো কি পরকীয়া করার জন্যই আছে? আপনার বাড়িতে তো মিসেস আছে, তখন আপনাকে কন্ট্রোলে থাকতে হবে। সো দোকানে বিক্রি হতেই পারে, তাহলে আপনাকে কিনে খেতে হবে। কোথাও তো লেখা নেই, বলে দেওয়া হয়নি। At first need to control নেশা। আপনি যদি মহিলার নেশা, এটাও তো নেশা, তাই না? নেশার মধ্যে ওটাও একটা উপকরণ হিসেবে কিন্তু আমাদের দেশে আছে আজ থেকে না, রাজা মহারাজার আমল থেকে। আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, আপনি সব দিক দিয়েই ধ্বংস হবেন। আপনি ভেবে দেখুন না, ছবিগুলো ভেসে উঠছে নিশ্চয়ই, বুঝতে পারছি আপনি আমার শো দেখে প্রতিটা লাইন শুনছেন আর নিজের লাইফ দিয়ে রিয়েলাইজ করছেন। পরকীয়া করতে যাবেন না, যদিও এখন আইনত লিগালি হয়ে গেছে। ওই নেশার মতো কিন্তু ঝামেলা, ওটার কোনো ওষুধ নেই কিন্তু, শুধু কাঁচা কঞ্চি ছাড়া কোনো ওষুধ নেই। ওটা নিয়ে যদি আপনার মিসেস এসে বলে ডাক্তারবাবু আপনি সব নেশা ছাড়ান, এটা কেন ছাড়াচ্ছেন না? আছে, মেডিসিনে নয়। তো সুতরাং
নিজেকে যদি সাবধান, নিজেকে যদি কন্ট্রোল না করতে পারি, আমরা প্রতি পদে পদে ধাক্কা খাব। ভালো নিয়ে নেশা হয় না তো, করার ইচ্ছেই হবে না। মানুষের আসক্তিটাই তো খারাপের দিকে। একটা মানুষকে একটা ঘরের মধ্যে বসাবেন আসক্তি চেক করার জন্য, নেগেটিভের দিকে কেমন মানুষের ইচ্ছা যায় দেখুন। আমার কাছে এখানে কাউন্সেলিং এ আসে, আমি আমার পেশেন্টকে আমার চেয়ারের সামনে বসিয়ে রেখে আমি তাকে বলে গিয়েছিলাম যে বাবা ওই পাশে দরজাটা আছে, ওইটা কিন্তু খুলে দেখবে না। আমি যতক্ষণ আসি, আমি বাথরুমে যাচ্ছি, একটু পরেই ফিরবো, তো তুমি বসে থাকবে, তুমি চুপ করে বসো, নাহলে বই আছে পড়ো। এসে ঢুকে দেখলাম সে চুপ করে বসে আছে। আমি তাকে এসে বললাম যা বলবে এবার সত্যি বলবে, কেমন তুমি কি দরজাটা খুলেছিলে? বললো হ্যাঁ স্যার একবার খুলেছি। কেন? স্যার আমার ইচ্ছা হচ্ছিল যে ওর ভেতরে কি আছে, আমাকে বারণ করে গেলেন কেন? আমি তো বারণ নাও করতে পারতেন, তার মানে নিশ্চয়ই এমন কোনো বস্তু বা কিছু আছে যেটা আমার দেখা চলে না, নিষেধাজ্ঞা আমার জন্য, তাই আমার ওটা দেখার প্রতি আসক্তি বেশি যায়। দিস দ্য নর্মাল টেস্টিং ফর নেগেটিভনেস, নেগেটিভ অ্যাডিকশন। মানুষের নেগেটিভের দিকে যাবার অ্যাডিকশন মানুষ জাতির সব থেকে বেশি। অন্যান্য অ্যানিমেলসের কথা বলছি না, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ। কেন জানেন? জানেন কি? জানেন মানুষ জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ করা হয়েছে একটাই, সে ভাবতে পারে। এবার আপনার কোশ্চেন, স্যার ভাবনা চিন্তা তো সব প্রাণীদেরও আছে, পারে না? বানরগুলো কলা ছাড়িয়ে খাচ্ছে, তার মানে ওদের বুদ্ধি আছে। ঠিক, ছাগল খুঁজে খুঁজে রাস্তার এপার থেকে ওপারে গিয়ে ঘাস খায়, এপারে শেষ হয়ে গেলে তার মানে তার বুদ্ধি আছে। গাছের উপরে ফল হয়েছে, বানর উঠে গিয়ে পেড়ে নিয়ে খাচ্ছে, তার মানে তার বুদ্ধি আছে। ঠিক কথা, আপনার কথা মানলাম। তাহলে মানুষ কেন শ্রেষ্ঠ? মানুষ ভাবতে পারে এবং সেটা করতে পারে, এবং করাটা ইমপ্রুভমেন্ট করতে করতে শেষ পর্যায়ে নিয়ে যেতে পারে। জঙ্গলের প্রাণীগুলো কিন্তু গাছের ফল পাড়া ছাড়া, মারামারি করা ছাড়া আর কিছু উন্নতি করতে পারেনি। কিন্তু কেন? তাদের ব্রেনের থিঙ্কিং পাওয়ারটাকে ডেভেলপমেন্ট করার বুদ্ধিটা নেই। তাদের বুদ্ধি আছে, বুদ্ধিকে যে ইমপ্রুভমেন্ট দেয়া যায়, করা যায়, সেটা নেই বলে মানব জাতি আজকে শ্রেষ্ঠ জাতি। জঙ্গলের রাজাকে কে? সিংহ। কেন সিংহকে কেন করা হলো? কোশ্চেন তো আমারও থাকতে পারে, শুধু আপনাদের কোশ্চেনটাকে হ্যালো হ্যালো করে ফোন করেন না, শুধু আপনাদের থাকবে কেন? জঙ্গলের হাতি বিরাট চেহারা, ও ইচ্ছা করলে ওরকম 10খানা সিংহকে ছুঁড়ে ফেলে দিতে পারে, একটা পা দিয়ে চেপে দিলে পুরো চাটনি হয়ে যাবে একটা সিংহ, তাই না? আমলেট হয়ে যাবে না? আচ্ছা, জিরাফ, তারও গলা লম্বা, হাতির থেকে উঁচু, তাহলে সে কেন হলো না? সব থেকে অ্যানিমেলসদের মধ্যে বুদ্ধি ধরে কে? শিয়াল। তাকে তাহলে কেন রাজা করা হলো না? এই কোশ্চেনটা করা হয়েছিল প্রচুর সাইকোলজিস্টকে, অ্যানথ্রোপোলজিস্টকে, অ্যানিমেলস নিয়ে যারা পড়াশোনা করছে তাদেরকে। উত্তর উঠেছে অবভিয়াসলি, কারণ সাইকোলজিটা নিয়ে ঘাটাঘাটি করেছিলাম বলে কিন্তু আজকে আপনাদের সঙ্গে এত ডিসকাশনটা করতে পারি। খুব ভালো টপিকটা, খুব ভালো মাথায় রাখবেন যে জঙ্গলের রাজা সিংহকে কেন, অ্যান্সার কি? তাহলে সিংহ কেন হলো, তাই না? আচ্ছা, সিংহের থেকে বাঘ তো কোনো অংশে, আমাদের যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার ওয়ার্ল্ড ফেমাস, যেটার সারা পৃথিবীতে কোথাও পাওয়া যায় না, একমাত্র আমাদের সুন্দরবনেই পাওয়া যায়, সেও তো কোনো অংশে চেহারায় কম নয়, বুদ্ধিতে কম নয়, একই রকমের বুদ্ধি ধরে। তাহলে ওই রয়্যাল বেঙ্গল টাইগার বাঘকে কেন করা হলো না? একটাই কথা, সিংহকে জিজ্ঞেস করা হয়েছিল ইন কার্টুনের মাধ্যমে দেখানো হয়েছিল। সিংহ একটাই উত্তর দিয়েছিল, অ্যাটিটিউড। আমার মধ্যে অ্যাটিটিউডটা আছে রাজা হবার, তোদের মধ্যে কারোর মধ্যে নেই, সেটা। এটাই অ্যান্সার, আর কোনো অ্যান্সার নেই। কিন্তু এর আর কোনো অ্যান্সার নেই। আপনি 1000 বই ঘেটে ফেলুন যে জঙ্গলের রাজা সিংহ কেন, সিংহই একমাত্র উত্তর দিতে পেরেছিল, অ্যাটিটিউড। তার মধ্যে সত্যিই রাজা হবার অ্যাটিটিউড। দেখবেন খুব ধীর স্থির, একটা বুদ্ধি সম্পন্ন ইন্টেলিজেন্ট মানুষ বসে থাকলে, খুব বুদ্ধি সম্পন্ন মানুষ হলে দেখবেন সে সবসময় হা হা হি হি লম্ব ঝম্প লাফালাফি এটা করবে না। তার স্থিরতা, স্নিগ্ধতা, তাকে দেখে আপনার মনে হবে বুদ্ধি ধরে, ঠিক যেটা সিংহের মধ্যে আছে, অ্যাটিটিউড। এবং বাকিরা না, রাজা হবার অ্যাটিটিউড রাখতে হয়।
আপনি নিজেকে ডেভেলপমেন্ট করবেন, আপনি নিজে বড় জায়গায় পৌঁছাবেন। আপনি একটা লেবারের ক্লার্কের কাজ করেন, আপনাকে মস্তিষ্কে আনতে হবে যে আমি কোনোদিন এই ফ্যাক্টরির মালিক হব, তবেই কিন্তু আপনি হতে পারবেন, নাহলে জীবনে আপনি হতে পারবেন না। অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে আপনার। আপনি যদি ভেবে নেন সারা জীবনে কেরানির চাকরি করে যাব, আমার ডাল ভাত মাছ নিয়ে হয়ে যাচ্ছে, আপনার জীবনে আর কোনো ইমপ্রুভমেন্ট আসবে না লাইফে। আপনারাই বলেন না পরিশ্রম করলে নিশ্চয়ই বড় হওয়া যায়, অনেক টাকা প্রতিপত্তি হয়। হ্যাঁ ঠিক, রাস্তায় যারা স্টোন চিপ দিয়ে রাস্তা তৈরি করে তারা সারা বছর প্রচুর পরিশ্রম করে আপনার থেকেও, সে কেন বড় লোক হয়নি? সেই দৃশ্য বর্ষা কোনোটাই তাকে ছোঁয় না। কেন বড় লোক হয়নি? একটাই কথা, অ্যাটিটিউড ছিল না। সে ভাবতেই পারেনি, ভাবতে শেখেনি, তাকে কেউ ভাবতে শেখায়নি। তুই একদিন পারিস কন্ট্রাক্টর হতে, এই রাস্তার কন্ট্রাক্টর মানে তুই মালিক হয়ে দাঁড়াবি, তোর কাছে লেবার কাজ করবে। সে কোনোদিন ভাবতে পারেনি বা ভাবতে শেখায়নি, তার মধ্যে অ্যাটিটিউড ছিল না, তাই সে পরিবর্তন করতে পারেনি। আর একটা প্রশ্ন উত্তর আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। আমাদের পূর্বপুরুষ কারা ছিল? বানর, শিম্পাঞ্জি, ওরাংওটান, বেবুন, এরা না? সেখান থেকে ডেভেলপমেন্ট হতে হতে আজকে মানব জাতি। ইটস রিয়েল, ইটস এ রেভলিউশন চেঞ্জ, ইটস রিয়েল। এটা আমরা বহু জায়গায় পিকচার পেয়েছি, পড়েছি, জেনেছি, এর মধ্যে কোনো ভুল নেই যে বানর বা শিম্পাঞ্জি থেকে মানুষের আবিষ্কার। ছোটবেলার ইতিহাসের পাতার ছবিটা আশা করি আপনাদের সামনে পৌঁছে উঠছে। এখনো আমরা এটা কিন্তু মাথায় আছে, কারণ মাস্টারমশাই যখন একদম বোর্ডে এঁকে এঁকে দেখিয়েছিল, অন্তত আমি তো এটা ফিল করলাম, ওই সেই ছবিটার কথাই মনে পড়লো। আপনারা নিশ্চয়ই ফিল করছেন। তাহলে মানব জাতির উন্নতি হয়েছে কাদের থেকে? শিম্পাঞ্জি থেকে চেঞ্জ হয়ে আমরা মানুষ হয়ে গেছি। আলিপুরের চিড়িয়াখানায় এখনো যে শিম্পাঞ্জিটা আছে, ও কবে মানুষ হবে? কবে হবে? এর উত্তর আমি আজকে দেব না, এর উত্তর আপনি আমাকে দেবেন ইউটিউবে। আর যারা দিতে পারবেন, আবার কসমেটিক্স থেকে আপনাদের জন্য ফ্রি গিফট হ্যাম্পার ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে, কিন্তু ফ্লিপকার্ট থেকেও কিনতে হবে না, আমার ইউনিট থেকেও কিনতে হবে না। যারা সঠিক উত্তর দেবে ইউটিউবে কমেন্টসে গিয়ে আপনারা এর উত্তরটা দেবেন। আজকের এই যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানের কমেন্টসে যে শিম্পাঞ্জির থেকে, বানর জাত থেকে মানুষ আবিষ্কার হয়েছে, তাহলে এখনো যে চিড়িয়াখানায় শিম্পাঞ্জি বানরগুলো ঘুরে বেড়াচ্ছে, দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে বসে ছোলা খাচ্ছে, কলা খাচ্ছে, ওরা এখনো মানুষ হলো না কেন? বা কবেই হবে? বা কবে হবে? এই দুটো উত্তর যারা সঠিকভাবে দেবে তাদের জন্য এই শীতের সময় আমার তরফ থেকে গিফট হ্যাম্পার, ফ্রি অফ কস্ট না, এরকম মাঝের মধ্যে আমি দিয়ে থাকি। তো আজকের যারা আমার শ্রোতা বা দর্শক আছেন তাদের জন্য, সোনার বাংলা এবং মায়া টিভির সকল দর্শকদের জন্য থাকলো এই সুবর্ণ সুযোগের হাতিয়ার। করে নিন চট করে। আমরা কি ফোন নেক্সট কোশ্চেন কি আছে আপনার? বেশ, আমরা যে প্রশ্নটা ছিলাম যে অ্যালকোহল, গাঁজা, সিগারেট, এই ইভেন ডেনড্রাইটের নেশা, প্রত্যেকটা নেশার মধ্যে তফাৎ বা কোনটা সবথেকে বেশি ক্ষতিকারক, কোনটাকে আগে রাখবো, কোনটাকে পরে রাখবো? বলছেন কেন? কোন সবথেকে ভালো কোনটা? সবথেকে ভালো নেশা কোনটা? ঠিক। আচ্ছা, এই যে নেশাগুলোর নাম বললো, আর একটা ভুলে গেছে, দেয়নি, হয়তো জানা নেই। সাপের ছোবল খেয়ে নেশা হচ্ছে এখন। আর আরেকটা, হ্যাঁ আমি দেখেছি খিদিরপুরে ডকে। সেটা কিভাবে স্যার? কারণ সাপের ছোবল খেলে তো মানুষটি মরেও যেতে পারে। সাপ একবার ছোবল দেবার পর ওই যে বিষটা বেরিয়ে যায়, ওই বিষটা তৈরি হতে আবার 3 মাস লাগে, ওর মধ্যে আর বিষ নেই। কিন্তু বলছে ওই জিভটা বের করে দেবার পর ওই যে জিভে ছোবলটা, মানে ওই যে ঝাঁকুনি, জার্কিংটা, বলছে ওটাই নেশা। একটা অদ্ভুত ইমেজ। পার ছোবলে 300 টাকা করে। খিদিরপুরে জানি না এখন চলে কিনা, সত্যি আমার জানা নেই। হাড়ির মধ্যে রাখা আছে এবং সেই পাখির বাচ্চা আসলে পাখি ভেতরে ঢুকে বাচ্চা দেবে বলে যেরকম ছোট্ট গর্ত করে দেওয়া হয়, ওরকম গর্ত রাখা আছে। সাপটার মুখটা ওখান দিয়ে গর্ত দিয়ে বের করে, জিভের কাছে ধরে। সাপও ট্রেন্ড হয়ে গেছে, বুঝে গেছে একদম, এখানটা ধরলেই এসে একটা ছোবল দিয়ে দেয় জিভের মধ্যে। বলছে এর মধ্যে কি বিষ যায়? যারা নিচ্ছে তাদের কোশ্চেন করেছিলাম, বললো না স্যার, এটা তো 3 মাসের মধ্যে আর বিষটা আসবে না। ওটা বিষটা বের করে নিয়েছে, যে সাপের মালিক বিষটা বের করে নিয়েছে, কারণ ওটা আবার সে বিক্রি করে দেয়। আর এই যে বাকিটা পড়ে আছে, ওই যে ঝাঁকুনিটা লাগে আমাদের, ওটা একটা অদ্ভুত ইমাজিনেশন, মানে সারাদিনটা একটা দারুণ ইমেজ লাগে। এটা একটা নেশা, আপনাদের অনেকের হয়তো জানা ছিল না। নাম্বার 2,
আর একটা ওভারলুক করে গেছে, কোরেক্স বা টোরেক্স কফ সিরাপ থেকে মারাত্মক নেশা একসময় ট্রেন্ড ছড়িয়েছিল, যার জন্য কোরেক্স সিরাপকে ব্যান করে দেওয়া হলো। ব্যান করে দেওয়ার ফলে আবার সেই মালিক আবার অন্য কোনো নাম দিয়ে আবার টোরেক্স বের করলো। টোরেক্সও প্রায় ব্যানের পথে, খুব একটা বাজারে পাওয়া যায় না, আপনি খোঁজ করে দেখবেন নেই, ওটাও ব্যান করে দেওয়া হয়েছে। নেশাটা বাংলাদেশ থেকে এসেছিল, ওখানে মারাত্মক চলতো, মানে এসেছিল ভুল হবে, বাংলাদেশে বেশি চলেছিল, ইন্ডিয়াতেও কম না, তবে ইন্ডিয়া থেকে গিয়ে বাংলাদেশে মার্কেটটা বেশি নিয়েছিল, ওখানে সেল বেশি হতো। একটা করে সিরাপ 200 ml টনিক একবারে খেয়ে নেবার পর একটু গরম চা, মাটির ভাঁড়ে যেটুকু চা ধরে ওই ছোট একটু গরম চা, 12 ঘন্টা নেশা থাকে, একটা ঝিমুনি ভাব, আর ওই সময় চা দিতেই হবে, মানে একদম চাওয়ালা যদি রাত 12টার পর দোকান বন্ধ করে দিয়ে চলে যায়, তাকে বাড়ি থেকে ডেকে এনে চা করিয়ে খেয়ে বাড়ি বেরোবে, নেশা। তো এই সমস্ত নেশাগুলো আবিষ্কার কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ছেলেদের বা মেয়েদের। অদ্ভুত ব্যাপার, নেশাটা তো মেডিকেল ডিপার্টমেন্টের হওয়া উচিত ছিল, যে হ্যাঁ তারা দিনরাত ওষুধ এটা সেটা নেশার জিনিস নেই আমাদের ঘাটাঘাটি সারা, যেমন আমাদের আয়ুর্বেদের মধ্যে নিশা দল আছে, কত কিছু নেই, ক্যানাবিস দিয়ে ওষুধ আছে, খেলে একদম বুঁদ হয়ে উল্টে পড়ে থাকবো পুরো। মেডিকেলের একটা ছাত্রদের দেখলাম যে কোনো নেশা আবিষ্কার করেছে, যতগুলো হয় ইঞ্জিনিয়ারিং, এটা অদ্ভুত ব্যাপার, আমি এর উত্তর পাইনি কিন্তু কেন হয়। তো যাই হোক, আরো কয়েকটা বললো যে মদ আছে, ওগুলো তো কমন, সিগারেট আছে, গাঁজা আছে, ভান আছে, ভান, ডেনড্রাইট পলিপ্যাকের মধ্যে নিয়ে ওর গন্ধটা, ওই ভেপার নেবার মতো গন্ধটা নিলে মারাত্মক নেশা হয়ে যায়। তো এর মধ্যে ক্ষতিকারক কোনটা এটা বলাও ভুল, কারণ আমি যদি এখন মার্ক করে নাম্বারিং দিতে শুরু করি তাহলে দেখবেন যেটা কম ক্ষতি মানুষ আসক্তি করছে, সেটা আরো বেশি অ্যাডিক্টেড হবে। বলবে যে না ডক্টর সেন তো টিভি চ্যানেল থেকে মিডিয়া থেকে বলেছে আমাদের, ক্ষতি সবটাতেই, কোনো অংশে কম না, কোনোটায় লাংস ক্ষতি করে দিচ্ছে, কোনোটায় লিভার, কোনোটায় কিডনি, কোনোটায় ব্রেন। ব্রেনটা কমন, প্রতিটা নেশাতেই ব্রেন ড্যামেজ হয়, প্রতিটা নেশাতেই। কেন? সাইকোলজিক্যাল প্রবলেম তো তার ছিল, তবে তো নেশা করতে যাচ্ছে, নাহলে আপনি ভাবুন সাপের ছোবল খাচ্ছে একটা জীবিত সুস্থ ছেলে, সে সাইকোলজিক্যালি সুস্থ? নিশ্চয়ই না। তাহলে সাইকোলজিক্যাল প্রবলেম তো আগে থাকতে ছিল, এই নেশা করতে করতে কোনোদিন যদি বিষ বিন্দুমাত্র রয়ে যায় তাহলে কি হবে? শেষ। তাহলে এমনি ভাবে আমরা কিন্তু নেশার নাম্বারিং করতে পারি না, প্রতিটা নেশাই। অ্যালকোহল লিভার গিয়ে ড্যামেজ করে দিচ্ছে, লিভার, প্যানক্রিয়াস এন্ড গল ব্লাডার, লিভার সিরোসিস অবধি হয়ে যাচ্ছে। এবং আমার এই প্রশ্নের মূলত কারণ ছিল এটাই স্যার, যারা নেশা করে তারা এভাবেই নিজেদেরকে মনে করে ওই নেশায় ততটা ক্ষতি হয় না, একটার পর একটা, প্রতিটা, ওই যে বললাম প্রতিটা ড্রাইভারের মতো এরা এক্সকিউজ দিতে থাকে, প্রতিটা ড্রাইভারের মতো। সে গাড়ি চালায় মানে স্যার একদম নিশ্চিন্তে বসুন, এর আগে কত বড় বড় গাড়ি চালাইছি, গিয়ে তো হঠাৎ একদম ভেঙে টেঙে ঢুকিয়ে দিল দোকান ফোকান শুদ্ধ, তাও না ড্রাইভার কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে পাশে। তেমনি নেশা করে যারা, প্রতিটা নেশারও এইভাবে আমি যে নেশাটা করছি এটা ক্ষতি নেই, হ্যাঁ, প্রতিটা নেশার পাশে সেম আপনাদের কাছ থেকেই শুনেছি, সেম ডায়লগ, যে না না আমি যেটা খাই স্যার সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে ওই একটা পাইট খাই স্যার, একটা পাইট মানে সে তো 250 ml বোধ হয়, আমি ঠিক এক্সাক্ট ফিগারটা জানি, বা 300 হতে পারে। সো প্রতিদিন সে একটা পাইট মানে ওই 300 ml বা 250 ml খেয়ে ফেলছে, তা এটার সাইড এফেক্ট হবে না? সিগারেট স্যার আপনি কি ভাবছেন আমি কি বিড়ি খাই, ক্লাসিক খাই স্যার, মানে এগুলো আমাকে শুনতে হয়েছে। ক্লাসিক খাচ্ছেন বলে কি ওটা থেকে ক্ষতি হবে না? তারা আবার বলে আমি দিনে একটা খাই, ওতে ঠিক ক্ষতি হয় না। একটাই যে এক প্যাকেটেও তাই, নেশা নেশাই। ওই যে আমি অর্গানগুলো বলে দিলাম, অ্যালকোহল কখনো কখনো কপাল খারাপ হলে কিডনিটাও ফেল করে দিতে পারে, যদি সে ডায়াবেটিক পেশেন্ট হয়। ডায়াবেটিক পেশেন্ট যখন নেশা করবে এভরি ডে অথবা 3 days in a week, you will suffering in kidney disease, CKD। আগের দিনই আমি আলোচনা করেছি, জানিয়ে দিয়েছি, কিডনিটা ফেল হবার সম্ভাবনা অনেক বেশি। এই জন্যই আজকে নেশা নিয়ে অনেকটাই ওপেন করা গেল। এরপর আমার তো নেশার অনুষ্ঠান ওখানে চলে, আপনারা টিভিতে দেখেন, অ্যালকোহল নিয়ে, তার মধ্যে মজার কিছু জিনিসপত্র দিয়ে, স্মোকিং নিয়ে কিছুদিন আগে আপনাদের দেখালাম। কিন্তু আজকে আমি আর পারলাম না যে সো মেনি লটস অফ SMS
রিসিভ করেছি আমি এই বিগত একটা সপ্তাহের মধ্যে, যেটা আনবিলিভেবল। গাঁজার নেশা নিয়ে এত ট্রেন্ড কেন? ইটস এ নিউ ফ্যাশন, গাঁজার নেশা। ভালো ভালো বাড়ির ছেলে মেয়েদের আমি এখানে দেখেছি, এখানে যারা আসে মানে পরিচয় দেয় না, দেওয়াটা উচিত না। তাদের বাবা মার একটা সম্মান আছে সমাজে, তো বলতেও চায় না তারা এসে। কিন্তু তাদের দেখে বুঝতে পারি যে আজকে কতটা নাজেহাল এই বাবা মারা। তাই বাবা মাদের বিশেষ করে বলছি এবং তার স্ত্রীদের বলছি, এনারাই পারেন যে এই নেশা করা মানুষগুলি আসক্তি থেকে দূরে রাখতে। যে ওই ফ্যাশন করতে গিয়ে নিজেকে, না, নেশা কখনো ফ্যাশন হতে পারে না। ফ্যাশন অন্যরকমে করুন না, ফ্যাশন শো করুন না, নেশা কেন? কিছুদিন আগে নার্কোটিক ধরপাকড় হলো বোম্বেতে, দেখেছিলেন যে নাম করা লোকের ছেলে মেয়েরা সন্ধ্যা হলেই ড্রাগসের নেশা করতো, তার বাবা মারা জানতোই না। এখন ধরপাকড়ের ফলে জানতে পারা গেল। এবং আপনাদের প্রিয় অভিনেতার নামটা বলা হয়, সুশান্ত সিং এর মৃত্যুর পরেই এই ছানবিনটা হলো বলে এটা ধরপাকড় হয়েছে। এবং অনেক নামি দামি সিনেমা আর্টিস্ট আছে যাদের বলা ঠিক হবে না, তাদের ছেলেমেয়েরা ধরা পড়েছে অলরেডি। তো সুতরাং এইগুলো কি, কেন? একটাই মোহ, আর কিছু না। সো এই অনুষ্ঠানটা আশা করি ভালো লাগবে, না লাগার কিছু নয়। কারণ এইটা বারবার শুনলে কিন্তু একটুখানি মাথা ক্র্যাক আসবেই যে হয়তো নেশাটা কমানো যেতে পারে। এবং আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান আপনাকে ইনফরমেটিভ অনুষ্ঠান, এটা আমি শুরুর দিন সকাল থেকে বলি। যেখানে রেনাউন্ড ডক্টর সেন থাকেন, সেখানে তো অবশ্যই আলোচনার একটা অন্য মাত্রা থাকে, যেখানে সায়েন্টিফিক রিজন থাকে, যেমন আজ বলছিল। সেই জন্য এই অনুষ্ঠানটা বারবার দেখুন আপনারা ইউটিউবে গিয়ে, সাবস্ক্রাইব করুন, কমেন্টসে আসুন, ওখানে লিখুন না আপনার কি নেশা সম্বন্ধে জানতে ইচ্ছা করছে। আপনার নিশ্চয়ই অনেক প্রশ্ন হচ্ছে। আজকে ফোন নিলাম না একটাই কারণ, ফোন নিলে ব্যাপারটা ঘেঁটে যাবে। আপনি মাঝখানে সেই বলবেন যে পেটে ব্যথা হচ্ছে, হাঁটুতে ব্যথা হচ্ছে, গ্যাস, হজম ইত্যাদি। ওর জন্য তো আলাদা অনুষ্ঠান আছে, আমি আবার তো আসবোই। কিন্তু ওটা তো প্রতিদিনই কথা, কিন্তু এই ধরনের টপিক নিয়ে তো কোনো ডিসকাশন হয় না। সো সেই জন্য আজকে শুধু টক শোই থাকলো আপনাদের কাছে। আর আপনাদের বক্তব্য, নিচে যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন করুন। যদি নেশা ছাড়াতে হয় আমি ওষুধ পাঠিয়ে দেবো, গোপনভাবেই যাবে, সিস্টেম বলে দেবো কিভাবে খাওয়াতে হয়। আগামী 3 মাসের মধ্যে দেখবেন নেশা ছেড়ে গেছে ম্যাক্সিমামই। আমি 90% পেশেন্টের 3 মাসের মধ্যে নেশা ছাড়ি। হ্যাঁ, কিছু কিছু ব্যতিক্রম থেকে যায়, তাদের হয়তো আরো 2 মাস বেশি খাওয়াতে হয়। কিছু আছে না পাবলিক যে কাটানো যাচ্ছে না, তো সেই রকমই ব্যাপার। তো ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে আপনার বক্তব্য লিখুন, কার নেশার জন্য কথা বলতে, কিসের নেশা আপনি ছাড়াতে চাইছেন, আপনি নেশা কি ছাড়তে চাইছেন, আপনি কোশ্চেন লিখুন। আমি তো অ্যান্সার দিই, প্রতিটা ইউটিউবে যারা কমেন্টস করেন আমি সবাইকে অ্যান্সার দিই। এটা আমাদের ডিউটি, কারণ সবার সঙ্গে ফোনে কথা হয়ে ওঠে না, বাট কমেন্টস তো জানা যেতেই পারে, তাই না? তো সেই জন্য আপনারা কমেন্টস করুন যে কোন নেশা সম্বন্ধে জানতে চাইছেন, এই নেশা কি ছাড়ানো যায়, যেটা আজকে হয়তো ডিসকাশন হলো না। তা সেরকম কোনো নেই। ড্রাগসের নেশা, ড্রাগস ওটা তো এর মধ্যেই এসে যায়। হ্যাঁ, ছাড়ানো যায়। ড্রাগসের নেশা অলসো ইউ ক্যান রিমুভ। তো আর কোনো নেশা আপনার মাথায় আসছে কিনা যে হ্যাঁ আপনার পাড়ায় এরকম নতুন নেশা হয়েছে, এগুলো আইডিয়া দিন, আমরা অনুষ্ঠানে জানাবো। কেন? এগুলো মানুষকে সতর্ক করার অনুষ্ঠান, কোনো ব্যবসায়িক অনুষ্ঠান নয়। মানুষ সতর্ক হলে আমার মনে হয় যে তারা কিন্তু কিছু না কিছু পদক্ষেপ নেবেই। এই পদক্ষেপ নেওয়াটা ভীষণভাবে জরুরি। আপনি যদি শুরু না করেন পদক্ষেপ নেওয়া, তাহলে কোনোদিন তো কমপ্লিট করতে পারবেন না। শুধু ভাবছেন নেশাটা ছাড়তে পারলে ভালো হতো, কবে যে ছাড়া যায়। আবার বন্ধু ফোন করে চলে এলো, কিরে সন্ধ্যাবেলা হয়ে গেল, চলে আয়। ওই গিয়ে আসরে বসে আবার 1 মাসের জন্য চলে গেল। এই যারা বলে যে আজকেই লাস্ট, কাল থেকে নেশা করবো না, আর তারাই জীবনে ছাড়তে পারে না। ঠিক। আমার কাছে পেশেন্ট আসে, তাদেরকে আমি জিজ্ঞেস করি, স্যার কদিন নেশা করা হয়? বলছি স্যার ওই তো বৃষ্টি হলে খাই, আর স্যার বৃষ্টি না হলে খাই, আর কোনোদিন খাই না। আমরা 365 দিন এই ধরনের পাবলিকদের নিয়ে আমাদের ঘর করতে হয়। তাহলে বলছি কেন, এরা সাইকোলজিক্যাল পেশেন্ট, মাথা ঠিক নেই, মোহ এসে গেছে, এই মোহ কাটাতে হবে। এবং আরো একটি বিষয় বোধ হয় স্যার এই প্রশ্নটা আসে প্রাসঙ্গিক, তা হচ্ছে অনেককে দেখেছি যে নেশা করছে, করার পর 1 থেকে 2 সপ্তাহ নেশা করছে না, আবারও করছে। এবং তখন তাকে যখন জিজ্ঞাসা করেছিলাম যে কেন আবারও নেশাটা, তখন বলা হয়েছিল যে না না ও রিকভারি হয়ে যায়। এটা কি সত্যি স্যার? নেশা ছেড়ে দেওয়ার 1 সপ্তাহ বাদে রিকভারি হয়ে যায়, আবার সেই নেশাটা করব, আবার রিকভারি করব, ইট ইজ এ সিস্টেম। এটা কি হতে পারে? সে আসক্তিটা ছাড়তে পারেনি, মাঝখানে যে গ্যাপিংটা দিচ্ছে সে ছাড়ার চেষ্টা করছে, আবার ওই একটা দিন ভুল করে ফেলা, আবার চলছে, না ছাড়তে হবে ছাড়তে হবে। তো এটা মোহটাকে
ছাড়তে পারেনি, আসক্তিটা ছাড়তে পারেনি বলেই কিন্তু গ্যাপিংটা সে ট্রাই করছে। কিন্তু এই ধরনের পেশেন্টদের যদি একটু কাউন্সিলিং করে দেওয়া যায়, নট মেডিসিন, নো নিড এনি টাইপ অফ মেডিসিন, অনলি নিডেড কাউন্সিলিং, ভালো একটু কাউন্সিলিং করে দিলে কিন্তু এই পেশেন্টগুলো মুক্তি পেতে পারে। ভালো জিনিসে আসক্তি করুন না, জীবনের আনন্দটা নিন। মানব জন্ম দুবার হবে না, একবার পেয়েছেন, এনজয় করে চলে যান না। কষ্টের মধ্যে কেন যাবেন? এই ডাক্তার ঘর, ওষুধ বদ্যি, কবিরাজ, হেনা তেনা, বাড়িতে অশান্তি, নেশা বন্ধ করো, ছেলে মেয়ে বড় হচ্ছে, এগুলো শুনতে হচ্ছে তো। শ্বশুর বাড়িতে যেতে পারছেন না, লজ্জায় ষষ্ঠীতে এত ভালো করে নিমন্ত্রণ করে শাশুড়ি মা, কেন? তো জামাই আবার এসেই যদি এখানেও বসে পড়ে বন্ধু পাড়ার লোকের সাথে, মান সম্মান থাকবে? এরকম হয়েছে তো। জামাই গিয়ে সকালবেলা গেছে, বউ বাচ্চাকে গ্যারেজ করে দেওয়া হয়েছে, দেওয়ার পর পাড়ায় বেরিয়ে পড়েছে, এত খেয়ে নিয়েছে, শ্বশুর বাড়ি ফিরতেই পারছে না। ষষ্ঠীর তো ষষ্ঠী পুজো হয়ে গেল পুরো। তো এই ধরনের ঘটনা নতুন নয়, এই ধরনের ঘটনাগুলোকে আপনাদের সামনে অনেক সিনেমার মাধ্যমে, গল্পের মাধ্যমে আনা হয়। কেন? ফর রিমাইন্ডার। কি লজ্জার ব্যাপার ভাবুন তো। তো সেই জন্যই একটু ভালো হবার, ভালো আসক্তিতে আসুন না। একটা পার্টিকুলার দেখুন, 50 ইয়ার্স এজ অবধি যারা ভীষণ আসক্তিতে আছেন, ইটস ওকে। আফটার দেন ট্রাই টু রিমুভ দ্যাট। চেষ্টা করুন, অবশ্যই হবে। যদি আপনি একা চেষ্টা করে সবটা হচ্ছে না, আমি আছি। সোমবার তো এমনি ফ্রি ভিজিট দিই, চলে আসুন দেখা করতে, কোনো অসুবিধা নেই তো। কোনো প্রেসক্রিপশন না, শুধু কাউন্সিলিং করব না, কোনো আমার ফিজ লাগবে না, আমি তো বলেই দিয়েছি। এসে দেখা করুন। আমি তো এমনিও দেখা করি মানুষের সঙ্গে। কাউন্সিলিং এর দরকার, ভালো কাউন্সিলিং। বহু এরকম বাচ্চাদের নেশা ছাড়িয়েছি, বহু সংসার বাঁচিয়েছি। কিন্তু বেশ কিছু জায়গায় এসে গেছে যে বাড়িতে থাকে না, বোম্বে থাকে বা অন্য কোথাও জব করছে, কিন্তু সেখানে ভীষণ নেশা করছে। তাদের বাড়ির লোকেরা এসে, স্যার এই জায়গায় কি করবো? এই জায়গাগুলো কিচ্ছু করা যায় না, বাড়ির লোকে গিয়ে সেখানে থাকতে হবে। ওষুধটা নাহলে খাওয়াবে কে? এটা তো জল পোড়া তেল পোড়া মাদুলি তাবিজ নয়, বালিশে ঘুমের বালিশের তলায় দিয়ে দাও, নেশা ছেড়ে দেবে, সেই জিনিস তো নয়। এটা তো একটা মেডিসিন, ট্রিটমেন্ট তো। তাহলে মেডিসিনটা খাওয়াবার জন্য বাড়ির কেউ একজন ওখানে মাস তিনেকের জন্য রয়ে যান। এইটুকু আত্মবলিদান দিলে আপনার সংসারের ওই মানুষটা বেঁচে যাবে। করা যায় তো। আপনি যদি এখন গোটা সংসার, ছেলের স্কুল, মেয়ের স্কুল, শ্বশুর শাশুড়ি এইসব নিয়ে পড়ে থাকেন, এখানে হবে না। স্ত্রী লোকেদেরই, আপনাদেরই বলছি, মিসেসদেরই কিন্তু এই ইনিশিয়েটিভটা নিতে হবে। ঠিক? তাই অনুষ্ঠানটা দেখুন, বারবার দেখুন, ইউটিউবে দেখুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, অনেক কিছু পাবেন। আজকে যারাই এখানে রাগ করবেন না, আপনাদের সঙ্গে কথা হয়নি বলে আমি জানি খুব রাগ হচ্ছে, আবাতের পরে আরেকটা অনুষ্ঠান আছে, আসবো। তো সেই জন্যই বলছি, রাগ করার নয়। আমি তো রোজই আসি কোনো না কোনো একটা টাইমে, এই বিকেল আবার কালকে 5:30 আছে, আবার আসবো আগামীকাল। ঠিক? তো কালকে আবার টকশো মানে আপনাদের সঙ্গে কথাবার্তা থাকবে। কেন? এই একটাই কারণে, মাঝের মধ্যে আমরা কিছু নতুন টপিক নিয়ে আসি। এই ডিসকাশনটা যদি ক্লিয়ার না করা যায়, আপনাদের ভাবধারা সম্পূর্ণ বুঝতে পারবেন না যে আমরা কোন জায়গায় আছি। এটা বোঝার তো দরকার আছে, আমরা কি ঠিক জায়গায় আছি। এটা যদি রিয়েলাইজ না করি, তাহলে কিন্তু আমি ভালোর দিকে যাব না খারাপের দিকে যাব, সেটাই তো ডিসাইড করতে পারবো না। তার জন্য এই অনুষ্ঠানগুলো দেখার প্রয়োজন। একেবারে তাই। সময়ের সাথে সময়ের দরবারে আমাদের চলতে হয়। আমি বলি গো উইথ দ্য ফ্লো, কিন্তু কোথাও একটা আমাদেরকেও সেই ফ্লোয়ের বিপরীতে চলতে হয়। সেটা কি? নেশা মুক্তি। যারা নেশা আসক্ত হয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, ডক্টর সেন টাওয়ারে আসতে পারেন। মঙ্গল, বুধ, শনি, রবি, এই পার্টিকুলার 4টে দিন স্যার পেশেন্ট দেখেন। এবং হ্যাঁ, উইদাউট এনি ভিজিট, সেখানে সামান্য একটি ভিজিট আমরা রেখেছি, মাত্র 200 বিনিময়। সোমবার কিন্তু আপনারা দেখা করতেই পারেন। সময় বলছে আমাদের থামতে হবে, তাই আপনাদের পথ চলাটা আরো